প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের আলোচিত খবরের সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ও আবু সাইদকে নিয়ে কটাক্ষ, ওএসডির পরদিন বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। আবরার হত্যার 5 বছর, দ্রুত বিচার দাবি পরিবারের, আপিল শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। এডিপি থেকে রাজনৈতিক প্রকল্প বাদ, ভারত চীনকে টেক্কা দিয়ে মাতারবাড়ির কাজ পাচ্ছে জাপান। সাবের হোসেন সহ 2 সাবেক সচিবের বিভিন্ন মেয়াদে রিমান্ড, কারাগারে নারায়ণ চন্দ্র চন্দ। শেরপুরে কমলেও ময়মনসিংহ নেত্রকোনায় বাড়ছে বানের পানি, ত্রাণের জন্য হাহাকার। দিন ধরে খাওয়া না নেই যে গুলাহানে বাঁধতে লাগি, সিগারেট আছে কামড়া লাগি, সিগারেট আছে, আমরা তো কিনে বাজাইতে পারি না, হানির লাগি। কেউ এই পর্যন্ত ত্রাণ নিয়ে আসে নাই। মানুষ অনেক কষ্ট করতেছে খাবারের জন্য। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের 1 বছর, বিশ্বজুড়ে নিন্দার পরও বেড়েছে হামলার পরিসর। রাজনৈতিক সংলাপ এবং সংস্কার কতদূর, এই শিরোনামে আজকে আলোচনা করতে চাই। অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব রাজেকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ। জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, তিনি সাধারণ সম্পাদক G9। রয়েছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলা ভিশন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্নটা এইদিকে আনতে চাই, সাধারণ মানুষের এখন ব্যাপক রকমের হতাশার জায়গা তারা প্রকাশ করেন, বিশেষ করে 2টি জায়গা। একটি হচ্ছে আইন শৃঙ্খলা, 2 নম্বর কিংবা আইন শৃঙ্খলারও আগে তারা এখন বাজারকে দেখেন। কি প্রভাব রাখতে পেরেছে নতুন সরকার, নতুন এই অন্তর্বর্তী সরকার, এই বিষয়ে আজকে বিএনপির একজন নেতা তিনি তার বক্তব্যে বলেছেন যে এই 2 মাসে কোনো সংস্কার করতে পারেনি সরকার। এবং তিনি এটি একজন বলছিলেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই সরকার কি সেই দিকেই হাঁটছে? জনাব রাজেকুজ্জামান রতন। ধন্যবাদ। আমাদেরকে যখন ডেকেছিল আমাদের বাসদ সহ বাম গণতান্ত্রিক জোটকে, আমরা বলেছিলাম যে 15 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষের যে লড়াই ছিল, মানুষ তো ফ্যাসিবাদ বোঝে নাই। মানুষ বুঝেছিল 3টা জিনিস। বুঝেছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন অতিষ্ঠ, দ্রব্যমূল্যের সঙ্গে তার বেতন বা আয় পাল্লা দিয়ে কুলাতে পারছে না, মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে এবং সাথে সাথে ক্ষোভ বেড়েছে তাদের। 2 নম্বর ছিল চোখের সামনে জারজল্যমান দুর্নীতি দেখেছে, এবং সে দুর্নীতি এমন যে ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার একটা বিরাট দুর্নীতির চক্রে দেশটা আবদ্ধ, এবং টাকা পাচার আর দুর্নীতি সমর্থক হয়ে গিয়েছিল। তৃতীয়টা ছিল দমনপীড়ন। সেই কথা বলার অধিকার বলি, সেটা আইনসঙ্গতভাবে দমনপীড়ন, আইন বহির্ভূত দমনপীড়ন, ক্ষমতা দেখিয়ে দমনপীড়ন। তাহলে আমরা বলেছিলাম দ্রব্যমূল্য, দুর্নীতি এবং দমনপীড়ন, এই 3টাকে লড়াই করতে গিয়ে মানুষ বুঝেছিল যে একেই বলে ফ্যাসিবাদ। তার অবসান হবে এই তো আকাঙ্ক্ষায় জীবন দিল মানুষ। তো এই আকাঙ্ক্ষা যত বড় হয়, মানুষের মাঝে মাঝে কখনো অতৃপ্তিটাও তত বেশি তাকে কষ্ট দেয়। এই জন্য বলে না, হতাশা মানে হচ্ছে আশা যখন হত হয়। তার মানে আশাটা তো অনেক বড়। আশা ছিল যে অন্তত দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করা হবে, আশা ছিল দুর্নীতিবাজরা যেমন গ্রেপ্তার হবে, দুর্নীতির টাকাটা উদ্ধার হবে এবং জনগণের কাজে ব্যবহার করা হবে, আর দমনপীড়নের পথে আর সরকার হাঁটবে না। তো প্রথম যে আশাটা যে দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে থাকবে, সেই জায়গায় আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলার সময় এটা বললাম যে মানুষের এই আশাটা কিন্তু ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ক্ষীণ হচ্ছে, এবং এই আশাহত মানুষ কিন্তু কখনো কখনো বিক্ষোভে ফেটে পড়তে পারে। কারণ আজকে সবজি 100 টাকার নিচে কোনো সবজি নাই। ডিম আপনারা দাম ঠিক করে দিলেন 12 টাকা, সেই ডিম ঢাকায় যদি প্রতিটা ডিম 15 টাকা করে বিক্রি হয়, তাহলে প্রতি পিস ডিমে যদি 3 টাকা বাড়তি হয়, আপনাদেরই হিসাব প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে প্রতিদিন বাংলাদেশে 4 কোটি ডিম বিক্রি হয়, তাহলে প্রতিদিন 12 কোটি টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে আপনাদের ধরে দেওয়া দামের পরে।
তাহলে 20 দিনে 240 কোটি টাকা মানুষের পকেট থেকে বেরিয়ে গেছে। নিয়েছে কয়টা? 6টা থেকে 7টা কোম্পানি। ফলে এদেরকে কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা তো প্রশ্ন মানুষ করবে। বন্যায় সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এটা বুঝলাম, ভালো কথা। আচ্ছা, সেই যেখান থেকে সবজি আসে, সবজির উৎস থেকে ভোক্তা পর্যন্ত আসতে তো আগে আমরা জানতাম 17টা জায়গায় চাঁদা দিতে হয়। তা এখন তো সেই চাঁদাবাজরা নেই। তাহলে কি নতুন চাঁদাবাজের উদ্ভব হয়েছে যে সবজির দামটা কমলো না? 3 নম্বর, আমরা যেটা বলেছিলাম যে দুর্নীতির যে কথাগুলো আমরা শুনছিলাম, দুর্নীতি যে নানা রকম, ইতিমধ্যে এরকম কথাও আসছে যে একজন সচিব সম্পর্কে এরকম কথা এসেছে যে তিনি, তার টাকা পয়সার বেশি লোভ নেই, 5 কোটি টাকা হলেই চলবে। তারপরেও সেই ব্যবস্থাটা আমরা খুব একটা দেখছি না তো। ফলে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আবার তৈরি হচ্ছে যে আমরা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাটা বলবো না। এটা মানে ইতিহাসসম্মতও নয়, এটা যথার্থও নয়। লঙ্কায় রাবণ কিন্তু কোনো দুর্নীতি করেনি, বরঞ্চ ওখানে রামের পক্ষে যিনি ছিলেন তিনিই বিশ্বাসভঙ্গ করেছেন কিংবা কখনো প্রতারণা করেছেন। তাহলে লঙ্কায় রাবণও গিয়েছে, লঙ্কায় রামও গিয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি শুধু যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এই কথার মধ্যে দিয়ে মানুষের একটা হতাশার বহিঃপ্রকাশ। আরে ভাই, অনেক দেখছি, এ দেখে কিছু হবে না। এটা হলে হবে কি, সাইদের মৃত্যুটা এটা অর্থহীন হয়ে যাবে, 1,500 মানুষের জীবনদানটা অর্থহীন হয়ে যাবে, 23,000 মানুষ আহত হওয়া, 650 মানুষ চোখ হারানো, প্রায় 450 মতো মানুষ পা হারানো, এগুলো সব কি ব্যর্থ হয়ে যেতে পারে? ফলে ব্যর্থ যদি সরকার হয় তার বিরুদ্ধে সমালোচনা করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। ক্ষমতায় যেই থাকুক তাকে জনগণের সমালোচনা শুনতে হবে, সমালোচনা সহ্য করতে হবে এবং সমালোচনা শুনে তাকে কাজ করতে হবে। আমরা এই কথাগুলো বলেছি যে আপনারা বিরক্ত হতে পারেন, অনেকে মনে করতে পারেন যে আপনাদের সমালোচনা করে বোধহয় আমরা আপনাদের এই একটা নতুন সরকারকে দুর্বল করছি। আমরা না, সমালোচনার মধ্য দিয়ে আমরা দুর্বলতাটা দেখিয়ে দিচ্ছি, এই দুর্বলতাটা দূর করলেই আপনারা শক্তিশালী হবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি তাই হয়ে থাকে, তাহলে সমালোচনার জন্য একটা মেয়ে যিনি হচ্ছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি জেলার, তাপসী তাবাসসুম উর্মি, তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার আগেই তাকে আবার গতকালকে যখন এই বিষয়টা সামনে আসে, 5 তারিখের ঘটনা, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে আবু সাইদের কথাও তিনি পরে বলেছেন, কিন্তু তিনি বলেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। রাষ্ট্রের প্রধান নির্বাহীকে উদ্দেশ্য করে তিনি এখন এই কথাটা বলছেন। এই বিষয়টাকে আমি এবার আপনার কাছে জনাব সাখাওয়াত, আপনি যদি এই বিষয়টা একটু বলেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন এবং তার সমালোচনা করার জন্য তার বরখাস্ত হওয়া, এই বিষয়টাকেও আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো যে কোনো সমালোচনা করবার অধিকার রাষ্ট্রের যে কোনো নাগরিকের থাকা উচিত, এরকম একটা কথা আমরা বলি। এবং শুধুই সমালোচনার জন্য কাউকে শাস্তির আওতায় আনা যাবে না সেটাও আমরা দাবি করি, কিন্তু এই দাবিটা কি সবার বেলায় প্রযোজ্য কি না সেটা ভাবতে হবে আমাদের। সরকারি চাকুরি যারা করেন বা যে কোনো জায়গায়, সেনাবাহিনীতে যিনি চাকুরি করেন তাকে সেনাবাহিনীর আইনকানুন মেনে ওভাবেই তাকে চলতে হয়। পুলিশে যিনি চাকুরি করেন তার ওই বিধিবিধান মেনে চলতে হয়। ঠিক একইভাবে সরকারি কর্মকর্তা যারা, কর্মচারী যারা, তাদেরকে সরকারের কিছু বিধিবিধান আছে। আপনি এই হাউসে চাকরি করছেন, এই হাউস যদি আপনার জন্য সাংবাদিকতার একটা নীতিমালা স্টাফদের জন্য করে দেয়, আপনি সেটা না মানলে এখান থেকে বেরিয়ে গিয়ে সমালোচনা করতে পারেন অথবা বিদ্রোহ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি এখানে চাকরি করেন তাহলে তো এই বিধান মানতে হবে। ঠিক একইভাবে স্বাধীনতার অর্থ এই নয় যে আমি যা খুশি তাই করব, কিন্তু আমি যখন চাকুরিটা নিয়েছি
আমি যখন শপথ করেছি তখন কিন্তু ওই কিছু বিধিবদ্ধ মানব বলেই শপথ করেছি। একজন মন্ত্রী যখন শপথ নেন, একজন বিচারপতি শপথ নেন, তখন তিনি কিন্তু ওত নেওয়ার সময় কি কি জিনিস তিনি করবেন না, কোনটায় গোপনীয়তা রক্ষা করবেন সেটা বলেই তিনি নেন। এখন তিনি যদি গোপনীয়তা রক্ষা না করেন শপথভঙ্গ হয়। ঠিক একইভাবে সরকারি চাকুরি যারা করেন তাদের জন্য যে বিধিবিধান দেয়া আছে, যেটা মেনে তার চাকুরি করবার কথা, সেটা তাকে মানতে হবে। যদি না মানেন তাহলে ওই যে ধারায় তিনি ভঙ্গ করলে সেই ধারায় কী ধরনের শাস্তি হবে সেটা তাকে মানতে হবে, নিতে হবে সেই শাস্তি। এটা এক। দুই হলো এই যে এই ভদ্রমহিলা যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি আমার কাছে মনে হয়েছে তার কয়েকটা স্ট্যাটাস দেখে তিনি খুবই উদ্দেশ্যমূলকভাবে, খুবই বাজেভাবে এক্সপ্রেস করতেন বিভিন্ন বিষয়ে। আপনি তো প্রধান উপদেষ্টাকে নিয়ে ওইটা বললেন, তার আর একটা স্ট্যাটাস আছে আবু সাইদকে নিয়ে। সে আবু সাইদকে নিয়ে বলছে, আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। তারপরে সে পরে বলছে, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে, এবং আরও অনেক বড় আরে খুব বাজেভাবে আক্রমণ করেছে। এখন বলেন যে এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটার শুরুর যে কিলিংটা 16 তারিখে আবু সাইদ, চিটাগাংয়ে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা করা হলো। তারপর থেকেই কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপে গেল। সেই আবু সাইদ নিরস্ত্র একটা ছেলে, সে হাত বাড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাকে পুলিশ গুলি করে যেভাবে মারল, এটা সবাই দেখেছে। ফলে সেই আবু সাইদকে যদি সন্ত্রাসী একজন সরকারি কর্মকর্তা এভাবে বলতে পারে, তাহলে এই গণ অভ্যুত্থান বা ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, যারা ওই আবু সাইদকেই মাইলস্টোন ধরে সামনে এগুলো, তাদের বুকে এটা লাগবে না? লাগে না? আমি নিজের কথা বলি, আবু সাইদের মৃত্যু দেখে আমি ইমোশনাল হয়ে পরের দিন 17 তারিখে বায়তুল মোকাররমে তার গায়েবানা জানাজা পড়তে গিয়ে মসজিদের গেট থেকে গ্রেফতার হয়ে জেলে যাই, এবং 20 দিন পরে 5 তারিখে ফ্যাসিবাদের পতনের পরে 6 আগস্ট আমি মুক্তি পাই। এখন আমার কাছে তো, আমি তো পরের আন্দোলনটি আমি দেখিনি, জানিনি, কিন্তু আমি তো এই আবু সাইদকে ধারণ করে আমি তো এই জানাজায় গিয়েছিলাম। এখন আমার যে উপলব্ধি, এই সরকারি কর্মকর্তা সেখানে এইভাবে আঘাত করার অধিকার রাখে, তাহলে তাকে এখন প্রমাণ করতে হবে আবু সাইদ সন্ত্রাসী ছিল। তা না হলে তিনি এই কথা বলে সমস্ত গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদের বিরোধী যে শক্তি, প্রত্যেককে তিনি আঘাত করেছেন। রাষ্ট্রের আমার আপনার ট্যাক্সের টাকায় চাকরি করে ওইখানে বসে আমার আপনার এইরকম গণ অভ্যুত্থান নিয়ে একটা অনুভূতিতে আঘাত করার অধিকার তারা কে দিয়েছে? এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ওই যে তিনি প্রধান উপদেষ্টাকে যেভাবে কটাক্ষ করলেন, ওর তো ভাগ্য ভালো যে এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই। আপনি ভাবতে পারেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সামান্য ফেসবুকে সামান্য একটি ইঙ্গিতপূর্ণ মনে করলো তাকে কিভাবে গ্রেফতার করা হতো, কিভাবে টর্চার করা হতো, আইসিটি আইনে মামলা দেয়া হতো, তাকে গুম করে ফেলা হতো, এরকম অসংখ্য উদাহরণ আছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আর এই উর্মি যদি শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা স্ট্যাটাস করতো, আজকে ছাত্রলীগ গিয়ে ওকে পাড়িয়ে মানে গলায় পাড়া দিয়ে মেরে ফেলার মতো পজিশন করতো। এটা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু এখন তাকে ওএসডি করেছে মাত্র। বরং দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ সাময়িক বরখাস্ত করেছে, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ তার আইনানুগ বিচার দাবি করছে। শুধু এই যে তাকে ওএসডি বা সাময়িক বরখাস্তই তার জন্য বিচার নয়, যে এইরকম একটা গণ অভ্যুত্থানের অনুভূতির সঙ্গে যে প্রতারণামূলক অবস্থান নিতে পারে, কটাক্ষ করতে পারে, প্রত্যেকের অনুভূতিতে আঘাত দিতে পারে, তার অত্যন্ত কঠোর শাস্তি হওয়া দরকার। তা না হলে যে কোনো সরকারের সময় বিধিবিধান যদি না মানা হয়,
সরকার কেউ চালাতে পারবে না। আজকে উর্মিকে যদি ছাড় দেওয়া হয় তাহলে তার দেখা দেখি ফ্যাসিবাদের যেই সব লাঠিয়ালরা এখন চুপচাপ আছে প্রশাসনের মধ্যে, পুলিশে, বিচার বিভাগে, সব জায়গায়, এমনকি আপনাদের সংবাদ মাধ্যমে, দুদিন পর তারাও এরকম গলা চড়াবে, তারাও স্ট্যাটাস দিবে, রাষ্ট্র চালানো যাবে না। রংপুরেও বিক্ষোভ হয়েছে যেখানে আবু সাঈদের ইউনিভার্সিটি ছিল। আমরা একটু আসতে চাই জনাব মোস্তফা কামাল, আপনারও কি মানে এই একই প্রসঙ্গে আপনার কাছেও প্রশ্ন যে যেভাবে উর্মিকে বরখাস্ত করা হলো সেটা তিনি যেভাবে বলছিলেন আপনিও কি একইভাবে মনে করেন কিনা যে তবুও তো ধরেন সমস্ত কিছু সত্য কিন্তু তার কাছেও তো একরকমের সত্য আছে, পৃথিবীতে একদম ধ্রুব সত্য বলতে আপনার কাছে একটা, তার কাছে একটা, তার কাছে একটা, সব মানুষের কাছে আলাদা আলাদা হতে পারে। এখন সে মতামত, এটা তো তার একটা মতামত, এখানে তার ভুল কোথায়? ধন্যবাদ আপনাকে। প্রথমত বলতে হয় সেটা মতামত নয়, এক ধরনের উস্কানি। তিনি বিচারিক ব্যক্তিত্ব, শপথবদ্ধ, তিনি কতটুকু বলতে পারবেন, কতটুকু বলতে পারবেন না, বা আদৌ বলতে পারেন কিনা এসব বিষয়ে, তার পদ থেকে, পদবি থেকে, সেটা প্রশ্ন আছে। দ্বিতীয়ত তিনি গোটা আন্দোলনের বা গণ অভ্যুত্থানের চেতনায় রীতিমতো মস্করা করেছেন। আপনার অবশ্যই মনে থাকার কথা, 90-এর গণ আন্দোলনে যেরকম ডাক্তার মিলন, নূর হোসেন, জেহাদ, কতগুলো নাম আছে, এগুলো কিন্তু শুধু একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠানের মতো, একটা গোটা আন্দোলনের একটা চিত্র। সেখানে নূর হোসেনের মৃত্যুর পর যারা ক্ষমতায় ছিলেন তারা নূর হোসেনকে কিন্তু আজে বাজে মন্তব্য করেছেন। ক্ষমতার থেকে চ্যুত হওয়ার পরে আবারও ক্ষমতাবান হওয়া, অর্থাৎ আওয়ামী লীগের সাথে যখন তাদের মিতালি জাতীয় পার্টির, তখন জাতীয় পার্টির যিনি মহাসচিব ছিলেন তিনি এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে নূর হোসেন যে ছেলেটার মৃত্যু হয়েছে সেটা একটা হিরোইন্সি ছিল, হুবহু কোড আন কোড আমি শব্দটা বলছি। অর্থাৎ তারা তাদের ওই মতলব থেকে, ওই সিদ্ধান্ত থেকে, ওই মানসিকতা থেকে সরেননি। এবার যেদিন আবু সাঈদের মৃত্যু হলো, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, সেদিন বলা হলো ওই ছেলেটা শিবির, অর্থাৎ শিবির যেহেতু তার মৃত্যুটা বৈধ অথবা জায়েজ আছে। দ্বিতীয় বাক্যটা হলো যে তাকে যে পুলিশ গুলি করেছে ওই পুলিশ সদস্য শিবির ছিল, অতএব শিবির টু শিবির, জায়েজ হয়ে গেল। আমি শুধু ওই সময় না, তার আগের থেকেও বলে এসেছিলাম, যখন পুরান ঢাকায় বিশ্বজিৎ নামের একটা ছেলেকে হত্যা করা হলো, সমালোচনা হলো, পরবর্তীতে একটা ফয়সালা আসলো যে যেহেতু নমুনায়, আকারে, গঠনে দাঁড়িয়ে আছে তার, অতএব শিবির, আর শিবির সন্দেহে যেহেতু বেড়েছে খুব একটা অপরাধ হয়নি। কাছাকাছি ঘটনা ঘটলো বুয়েটে, যে ছেলেটা কথায় কথায় একটু আলহামদুলিল্লাহ বলে, নামাজ রোজা করে, তার উপর মেধাবী, অতএব শিবিরের যাবতীয় উপাদান তার মধ্যে আছে। শিবির সন্দেহে আবরারকে হত্যা করা হয়েছে, আজকে তার 5 বছর। তো তখন আমি আপনাদের এই টক শোতে বলেছিলাম যে এমন যদি কোনো দিন আসে, এখন শিবির সন্দেহে মারছেন, বৈধতাও দিচ্ছেন, একসময় যদি আসে যে ছাত্রলীগ সন্দেহে কয়েকজনকে পিটিয়ে মারা হলো, তখনও কিন্তু খারাপ লাগবে যে সেটা আরেকটা ফরম্যাটে আরেকটা অন্যায়। তো কিভাবে যেন মিলে যাচ্ছে নমুনা কাছাকাছি। তারপরেও তো আমরা এতটুকু বলতে পারি যে একটা শঙ্কা ছিল, এবার মারাত্মক শঙ্কা ছিল, বাড়িয়ে বলুক আর কমিয়ে বলুক, ক্ষমতাসীন তখনকার আওয়ামী লীগের মুখপাত্র যিনি প্রতিদিনে কিছু না কিছু একটা বলতেন, আমরা বিনোদনও পেতাম, তিনি বলতেন, তিনি লাখের নিচে নামতেন না কোনো সংখ্যার ক্ষেত্রে, যে যদি আওয়ামী লীগের পতন হয় বা আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে, তাদের কখনো বলছেন 10 লাখ, কখনো বলছেন 20 লাখ হত্যা হয়ে যাবে। তো সেটা আলোচনায় ছিল, কিন্তু এবার আমরা দেখলাম আওয়ামী লীগের পতনের পর ওই রকম লাখের কোনো ঘটনা ঘটেনি। সেটা আমাদের জন্য অবশ্যই ভালো ঘটনা, মন্দের ভালো বলতে পারেন। কিছু বিচারিক কার্যক্রমে মাঝে মধ্যে বিচারের আগে একটু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আবার বারণ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, তিনি কে, যিনি নিজেও নির্যাতিত। এ নিয়েও আশঙ্কা ছিল যে একজন নির্যাতিত ব্যক্তি এত বড় চেয়ারে গেলে কি হতে পারে। উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসেছিলেন রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কি আলোচনা হলো, রোডম্যাপের কথা শুনেছি, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা আসবো ছোট্ট একটা বিরতির পর, দর্শক ফিরছি। ইস্পাহানি মির্জাপুর চা, মুক্তবাগ দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। আমরা রাজনৈতিক সংস্কারের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই।
আওয়ামী লীগ এবং তাদের শরিক 14 দলভুক্ত এবং জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের একটি বৈঠক হয়েছে গত শনিবার পর্যন্ত আমরা দেখলাম। এই বৈঠক থেকে কি বিষয়, যারা রতন আপনার কাছে আসতে চাই, কি বিষয় আসলে সামনে আসলো? তার আগে একটু ছোট্ট কথা বলিনি, এই মানে সরকারি কর্মচারীদের আচরণবিধিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে। প্রথমে আমরা মনে করি যে কথা বলার স্বাধীনতা সবার থাকা উচিত, কিন্তু এই স্বাধীনতাতে আবার কখনো কখনো সীমাও মেনে চলতে হয়। সীমাটা কি? এটা একটা সাংবিধানিক সীমা আছে, প্রশাসনিক সীমা আছে, একটা রাজনৈতিক সীমা আছে, একটা সাংস্কৃতিক সীমা আছে। আমি কিন্তু যা খুশি তা বলতে পারি না, কে আমাকে বাধা দেবে? আমার রুচি সংস্কৃতিও কখনো কখনো আমাকে বাধা দেয় যে আমার মুখে এটা আসলেও আমি এটা বলতে পারি না। আবার রাজনীতিটা বাধা দেয়, আমার রাজনৈতিক দলের এই অবস্থানে থেকে এই কথাটা বলাটা উচিত নয়। একটা সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না। ঠিক তেমনি আমি যখন কোনো প্রশাসনিক পদে থাকি তখন আমিও কিন্তু একটা পদ যেহেতু ধারণ করি, সাধারণ মানুষ অনেক কথা বলতে পারে। আমি এখানে বসে প্রকাশ্যে সরকারের সমালোচনা করতে পারি, কারণ আমি রাজনৈতিক সেই দায়িত্বটা নিয়েই আমি কাজ করছি। এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তার জন্য যদি আমাকে কোনো কিছু মোকাবেলা করতে হয়, এটা করতে হবে। কিন্তু যিনি সরকারি চাকরি করছেন তাকে তো একটা প্রশাসনিক দায়বদ্ধতাটাও মেনে চলতে হয়, সেই দিকটা আমরা দেখতে চাই। ফলে দমন পীড়নের যেমন আমরা বিরোধী, সাথে সাথে আবার দায় দায়িত্বটাও বিবেচনা করা দরকার, যে কে কোথায় থেকে কী প্রসঙ্গে কতটুকু বলতে পারেন, সেটা তার পজিশন থেকে তাকে একটু বিবেচনা করা উচিত। ওনার হাতে কলম আছে বলে কিন্তু উনি সাংবাদিক যা খুশি তা লিখতে পারবেন না। প্রথমত তার যে পত্রিকায় লিখছেন সেই পত্রিকার একটা নীতিমালা আছে, দ্বিতীয়ত সবচেয়ে বড় নীতিমালা আছে তার, যে আমি কি আমার কলম দিয়ে যা খুশি লিখতে পারি, আমার বিবেকের সীমাবদ্ধতা থাকা উচিত, সেগুলো একটু বিবেচনা করা দরকার। আর এর সঙ্গে যেটা বলি যে উপদেষ্টার সঙ্গে যখন আমাদের কথা হলো, আমরা সুনির্দিষ্টভাবে কয়েকটা বিষয় ওখানে উত্থাপন করেছিলাম আমাদের দিক থেকে। উপদেষ্টারা বলেছিলেন যে তারা আমাদেরকে জানাতে চান যে সংস্কারের জন্য যে কমিটিগুলো করা হয়েছে তার একটা সাধারণ চিত্র বললেন। দ্বিতীয়ত তিনি বললেন যে আমরা বললাম যে এই সংস্কার হওয়ার পরে কি রাজনৈতিক আলোচনা হবে? কারণ একটা কথা ইতিমধ্যে শোনা গিয়েছিল যে সংস্কার শেষ হওয়ার 18 মাস পরে নির্বাচন হবে, অথবা কেউ কেউ বলছেন 18 মাস পরে নির্বাচন হবে। আমরা বলেছিলাম যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ফ্যাসিস্ট সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকারের যাওয়ার পথে অন্তর্বর্তীকালীন সময়ে আপনারা কাজ করবেন। এই অন্তর্বর্তীকালীন সময়টাকে কেউ যেন অন্তহীন সরকার মনে না করে, এক। দুই নম্বর, আপনাদের সব কাজ করা আপনাদের জন্য হয়তো শোভন নয়, উচিত নয়। আপনারা একটা রাস্তা তৈরি করবেন যে রোড টু ডেমোক্রেসি, যে কীভাবে যেতে পারে, যে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সমস্ত জায়গায় যে ধরনের বলবো যে ফ্যাসিস্ট সরকারের পরিপূরক যে প্রশাসনিক সংস্কৃতি তৈরি হয়েছে সেটাকে আপনারা মুক্ত করবার চেষ্টা করবেন। তা তিনি আমাদের কথা বললেন যে হ্যাঁ, আমরা তো চাই রাজনৈতিক নেতৃত্বে আসুক। আর আমরা বললাম তাহলে সংস্কারের কাজটা কীরকম হবে? বলে সংস্কারে আপনাদের সব মতামতগুলো নেওয়া হবে, আমরা সবার মতামতটা নেব। আমরা কি তাহলে সংস্কারের একটা কাঠামোগত বিষয় চূড়ান্ত করে তারপর আমাদের মতামত নেবেন? তো বলছেন না, এটা আলোচনার সময়ই আপনাদের মতামতটা নেওয়া হবে, যাতে আপনাদের মতামতটা, আলোচনাটা এটা ওই একটা সংস্কারের কাঠামোকে সুনির্দিষ্ট করতে সহযোগিতা করে। তাতে বুঝলাম যে আগামী ডিসেম্বর পর্যন্ত এইটা আমরা, তার মানে আপনারাও চান না যে সংস্কারের সব জায়গায় এই সরকার হাত দিক? সব জায়গায় উচিত না, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন। এটা হলো সংস্কারের দিক। এর পরের প্রশ্নটা আসি। তারপরে আমরা বললাম যে আমাদের তো বার্নিং ইস্যু আরও দুটো জিনিস, একটা হচ্ছে দ্রব্যমূল্য, আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্যর ব্যাপারে কিন্তু আপনারা কোনো সাফল্য দেখাতে পারেননি, আমরা এটা বললাম। তো সেক্ষেত্রে তারা বললেন যে বাজার মনিটরিং এবং অন্যান্য কাজগুলো তারা করবেন। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি বললাম, আইন শৃঙ্খলার দুই ধরনের সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী, তারপর আদিবাসী সম্প্রদায় এবং পাহাড়িদের সঙ্গে যে সমস্যা তৈরি করা হলো, এটা কিন্তু আপনাদের প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল। দুই নম্বর যেটা হলো যে গোটা দেশে যেভাবে মাজার ভাঙ্গা এবং বাজার দখল এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, তো এইটা কিন্তু আপনারা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেননি। তৃতীয়ত যে জিনিসটা আমরা বলবো যে আমাদের শ্রমিক যে অসন্তোষ, সেই অসন্তোষটা শ্রমিকদেরকে যে কথাটা বললে তাদের যে বার্নিং কোশ্চেন, সেটাকে আপনারা যদি সলভ না করেন, দমন করে কিন্তু শ্রমিক আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। 3 মাস 4 মাস চাকরি করে বেতন পাবে না, সেই শ্রমিক তো বিক্ষুব্ধ হবেই। এবং আমাদের শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে সেই শ্রমিক যারা 1 মাস বেতন মানে কাজ করার পরে পরবর্তী মাসের 7 তারিখের পরে বেতন পায়।
প্রত্যেকে কিন্তু মাস শেষ হওয়ার পরেই বেতন পায়। গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে অন্তত এইটুকু ইয়ে আছে, তারা 7 থেকে 10 কর্মদিবস পরে তারা বেতন পান। সেই বেতনটা যদি ঠিকমতো না পান, অসন্তুষ্ট হয় স্বাভাবিক। ফলে তাদের সে অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন সেটা দেখবেন। আইন শৃঙ্খলার ব্যাপারটা আমরা বলেছি যে পুলিশ কর্মকর্তাদের উপর নির্ভর করে কি আইন শৃঙ্খলা সবসময় রক্ষা হয়? আইন শৃঙ্খলা রক্ষা হওয়ার ক্ষেত্রে কিন্তু বড় বিষয় থাকে সরকারের অ্যাটিটিউডটা কী। সরকার যদি রিলাক্টেন্ট থাকে তাহলে সর্বোত্তম পুলিশ বাহিনী দিয়েও আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। যেমন একটা সময় খেয়াল করেছেন যে ব্রিটিশ আমলে তখন তো এত পুলিশ ছিল না, কিন্তু তারপরে মানুষ বলতো কোনো একটা গ্রামে পুলিশ গেলে মানুষ মনে করতো যে পুলিশ আসছে। তো এইটা খেয়াল রাখতে হবে যে মানুষ আইন শৃঙ্খলাটাকে কীভাবে দেখে। যদি কেউ মনে করে আমি ক্ষমতায় আছি ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে কিছুই করবে না, অথবা আমি ক্ষমতায় আছি আমাকে কে ধরে, এই মানসিকতা থাকলে সর্বোত্তম এবং সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও আপনারা কিছু করতে পারবেন না। ফলে এই মেসেজটা আপনাদের কাছে যাওয়া উচিত যে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে সে যেই হোক না কেন সে আইনের আওতায় আসবে। এই মেসেজটা না দেওয়া পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে পারবেন না। এগুলো আমরা বলেছিলাম। তাহলে আমাদের আলোচনাটা 3টা জায়গায় আমরা সন্নিবেশিত করেছিলাম, একটা দ্রব্যমূল্য, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হলো সংস্কার কর্মসূচি। সংস্কার কর্মসূচিটা আমরা বলেছি যে ঠিক আছে, এটা পরবর্তীতে কমিটি হলে কমিটি যখন আমাদের সঙ্গে বসবে সেক্ষেত্রে আমরা আমাদের মতামতগুলো দেব। আচ্ছা ডাক্তার সাখাওয়াত, যদি আপনাকে জিজ্ঞেস করি যে বিএনপি শুরু থেকেই জরুরি সংস্কারের পরে নির্বাচনের কথা বলে আসছিল, এখন তারা একটা রোড ম্যাপের কথা বলেছে। সর্বশেষ জামাতের কাছ থেকেও দেখলাম যে তারাও 2টা রোড ম্যাপের কথা বলেছে, একটা নির্বাচনের রোড ম্যাপ, একটা তাদের কি সংস্কার চাই সেটার একটা রোড ম্যাপ। এখন অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা চাপ হয়ে গেল কিনা? নতুন করে আবার এই ধরনের কথাও শুনছি যে হয়তো সরকারের ভেতরে উপদেষ্টা যারা আছেন রিশাফল হতে পারে, নতুন করে ইনক্লুশন বা কাউকে এক্সক্লুশন হতে পারে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? সরকারের জন্য আপনারা একবার ধরেন যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা এই সরকার বিতর্কে পড়ুক সেটা আমরা চাই না, এই সরকারকে ব্যর্থ হতে দেখতে আপনারা কেন, মানে বিএনপি চায় না, এই দেশের সাধারণ মানুষ চায় না, যারা আন্দোলন করলো ছাত্ররা কিংবা জনতা শ্রমিক কেউই তো চায় না। তো আসলে তো তারা শেষ পর্যন্ত এত জায়গায় এত রকমের সমস্যা, আপনি রাজনৈতিক বলেন, আপনি অর্থনৈতিক বলেন, আপনি প্রশাসনিক বলেন, সব জায়গায় তো সমস্যা। মানে সংস্কার ছাড়া কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? প্রথম কথা হলে সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কিছু রুটিন দায়িত্ব, যেটা রতন ভাই বলছিলেন। রুটিন দায়িত্বের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, জানমালের নিরাপত্তা দেয়া, মানুষের এই যে দ্রব্যমূল্য অসহনীয় অবস্থায় আগেও ছিল সেটা কমলো না, সেটাকে ব্যবস্থা নেয়া। যেটা আগে আমরা মনে করতাম যে পথে পথে চাঁদাবাজি হয়, 17 ঘাটে চাঁদা দিতে হয় বলে কৃষকের কাছ থেকে এসে সেটা বিক্রির বাজারে আসা পর্যন্ত দ্রব্যমূল্যটা অনেক বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সেইটা যদি চাঁদাবাজিটা এখনও হয়ে থাকে তাহলে সেটা ব্যবস্থা কেন সরকার নিতে পারলো না, সেই জবাব তাদের দিতে হবে। আবার যদি তারা ব্যবস্থা নিয়ে থাকে তাহলে কমলো না কেন, এই ব্যাখ্যাটা তো তাদের অন্তত দিতে হবে। হয় ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতে হবে চেষ্টা করছি, অথবা কেন কমছে না সেই ব্যাখ্যাটা আমরা জানতে পারছি না। ঠিক একইভাবে সিন্ডিকেট করে কখনো তেলের দাম, লবণের দাম, পেঁয়াজের দাম, এই ডিমের দাম যে বাড়িয়ে মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা পকেট কেটে নিয়ে যেত, সেই সিন্ডিকেট কি এখনো বহাল আছে কিনা? যদি বহাল না থাকে তাহলে এগুলির দাম কেন কমছে না, সেই জবাবটাও তো তাদের দিতে হবে। সেগুলি দিচ্ছে না। আর সংস্কারের প্রশ্নে যেটা আপনি বলছেন, বিএনপি কেন, কোনো রাজনৈতিক দল বলেনি যে সংস্কার করা যাবে না। সংস্কার সবার দাবি, বিএনপিও দাবি করছে, কিন্তু সংস্কারের মাত্রাটা কত দূর হবে সেইখানে বিভিন্ন দল বিভিন্ন রকমের সীমারেখা সেট করতে পারে। বিএনপির যে চাওয়া আমি যেটা ফলো করেছি বা অন্যান্য অনেক রাজনৈতিক দলের, এই সরকারের এই যে 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পেছনে মূল কারণগুলি কি ছিল? রতন ভাই 3টে কারণ বলেছেন না, যে মানুষ যে দ্রব্যমূল্য, এই যে তার অধিকার, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা, এটা অনেক কিছু। কিন্তু এর সঙ্গে আরেকটা অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল, যে লুটপাট, আইন শৃঙ্খলা কিংবা এই যে দ্রব্যমূল্য এটা নিয়ে যে রাক্ষোভ,
সেটা যে ভোটের মাধ্যমে মানুষ জবাবটা দিবে, সেই তার রায়টা দেওয়ার সুযোগটাও তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই মানুষের ভোটের অধিকার, তার যে মানবাধিকার, তার যে একটা সম্মান, আত্মসম্মান নিয়ে রাষ্ট্রে বেঁচে থাকবার অধিকার, সেগুলি কেড়ে নেওয়া হয়েছিল। তার প্রতিবাদ 16 বছর ধরে চলেছে। এখন এই সরকার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসলো, সেই গণ অভ্যুত্থানের প্রথম শুরুটা ছিল চাকরির কোটা নিয়ে। ছাত্ররা বৈষম্যহীনভাবে চাকরিতে সুযোগ চাচ্ছিল। সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে এক দফায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিল। ফলে এদের কাজটা, মূল কাজটা কি? গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন 16 বছর ধরে প্রশাসন এই নির্বাচন করতে গেলে কি কি অনুষঙ্গ খুব গুরুত্বপূর্ণ। পুলিশ খুব গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষা ছাড়া, পুলিশের যথাযথ আচরণ ছাড়া তো একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে পুলিশকে মানবিক এবং আইন তারা যাতে প্রয়োগ করে সঠিকভাবে, এই যে গুম খুন এর সঙ্গে যাতে যুক্ত না হয়, বেনামি গায়েবী মামলা দিয়ে যাতে প্রতিপক্ষকে হয়রানিতে না রাখে, এরকম পুলিশের সংস্কারটা দরকার। দ্বিতীয় হলো যে সিভিল প্রশাসন যারা নির্বাচন পরিচালনায় যুক্ত থাকে, এই যে ডিসি সাহেবদের দরকার, ইউনো দরকার, আরও যাদের দরকার, এইখানে একটা সংস্কার দরকার। যে পার্টিজান অবস্থান, আওয়ামী লীগ যেরকম তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল, সেটার একটা সংস্কার দরকার। বিচার বিভাগের সংস্কার দরকার, যে প্রতিপক্ষ হলেই তাকে রায় দিয়ে নির্বাচন থেকে নিবৃত্ত করার বা দূরে সরিয়ে রাখার যেসব অপচেষ্টা, নিজেকে কি এই শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা দিয়ে যেই আকামটা বিচারপতিরা বা বিচার বিভাগ করত, সেইখান থেকে একটা সংস্কার না হলে সরানো যাবে না। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনগুলি স্বাধীনভাবে কাজ করবার কথা, যেহেতু সাংবিধানিক পদ, এবং তারা শপথ পড়ে নিরপেক্ষ কাজ করবার জন্যই পদে দেওয়া হয়। কিন্তু এমন লোকদের দেওয়া হতো যারা আগেই বিবেকটা বন্ধকি দিয়ে আসে তার নিয়োগদাতার হাতে, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয় আগে, তারপর ওই পদে যায়। সুতরাং এইখানে এমন একটা সংস্কার দরকার এবং এমন লোকদের বসানো দরকার যে এই যে কটা আগে বললাম, এদেরকে ঠিকভাবে পরিচালনা করে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। এখন বেসিক যে জিনিসটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধি তৈরি করবার জন্য, এগুলো হচ্ছে করতেই হবে। এর বাইরে অন্যান্য কিছু সংস্কার, যেমন সংবিধান বলেন, গণমাধ্যম কমিশন বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বাকি যেটা, সেটা তারা শুরু করবে, যতটুকু পারে ততটুকু করবে। এবং রাজনৈতিক দলের সরকার গঠিত হলে, জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠিত হলে, তারা সেটাকে যাতে এগিয়ে নেয়। সেই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু যারা যখন ক্ষমতায় যায় তারাই স্বেচ্ছাচার হয়ে ওঠার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, সেই জন্য এই সরকার এই সংস্কারগুলি শুরু করে দিয়ে তাদের ম্যানিফেস্টোতে আনতে বাধ্য করা নির্বাচনের আগে, যে তারা এগুলো করবে কিনা, তার ফলে যেন মানুষ রায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে এবং চাপ তৈরি হয় ক্ষমতা এসে যাতে এটা কন্টিনিউ করতে বাধ্য হয় সংস্কারগুলো। কিন্তু ব্যাপক অর্থে সংস্কার হাতে নিলে তাদের মূল যে দায়িত্ব সেটা ব্যাহত হবে। বিভিন্ন কর্নার থেকে ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী যে চুপচাপ বসে আছে, তারা ডিস্টার্ব করা শুরু করবে এবং এই সরকার ফেল করবে। এই সরকার ফেল করলে গণ অভ্যুত্থান ফেল করবে। ১৫০০-এর উপরে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, কিন্তু কয়েক হাজার যে খুন হয়েছে, গণহত্যায় যে খুন করা হয়েছে, তাদের রক্ত বৃথা যাবে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, 16 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছে, তাদের প্রত্যাশা ব্যাহত হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ব্যাহত হবে। সেটা আমরা হতে দিতে পারি না। আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে জনাব মোস্তফা কামাল, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে এই সরকারের সুনির্দিষ্ট কোনো চেকলিস্ট আপনি বলবেন কিনা, তারা কি করবেন এবং কি করবেন না। এখন কি করবেন এই তালিকার মধ্যে এর আগের বক্তা যেভাবে বললেন যে সংস্কার একদম ম্যাসিভ অর্থে, যেটা গণতান্ত্রিক সরকারের সংস্কার করার কথা, যেমন সাংবিধানিক সংস্কার যদি বলেন, কিংবা শিক্ষাক্ষেত্রে সংস্কারের কথা যদি বলেন, সেইটা একটা বড় জায়গা, সেটা হয়তো পরেও হতে পারে। কিন্তু বেসিক যেসব জায়গা, যেমন পুলিশের সংস্কার দরকার, ভালো নির্বাচন কমিশনের সংস্কার দরকার, এর বাইরে বাইরে কি করবেন বা কি করবেন না, তার সুনির্দিষ্ট এখনো পর্যন্ত কোনো আমরা ছক কিংবা কোনো রোড ম্যাপ এখনো পাই নাই। জি, কিছুটা পেয়েছি।
যে 6টা কমিশন করা হয়েছে, জি। ওখানে কাজের কিছু বর্ণনা আছে এবং সম্ভবত যথেষ্ট, এর বেশি দরকার করে না বা সম্ভব না এই সময়ের মধ্যে। আমাদের বিবেচনায় অবশ্যই নিতে হবে এই ধরনের অন্তর্বর্তী সরকার বা মধ্যবর্তী সরকার বা সীমিত সময়ের সরকার, সেটা বিচারপতি শাহাবুদ্দিনের অথবা বিচারপতি লতিফুর রহমানের অথবা বিচারপতি হাবিবুর রহমানের সাথে এবারের সরকারের তুলনা করলে কিন্তু একটু ভুল হবে। এবারের সরকারের আগমন একটা বিপ্লবের পরবর্তীতে, সেই সূত্রে এবারের সরকারটাকে আমরা বিপ্লবী সরকার বলতেও পারি, কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে ওইভাবে বলা হচ্ছে না, বিপ্লবী সরকার বলা হচ্ছে না। আবার নেচারে বা স্বভাবে এই সরকার বিপ্লবী সরকার না। তারা কথাবার্তা বলছেন, গণতান্ত্রিক আচরণ করছেন, যা ইচ্ছা তা করছেন না, সবাইকে আমল দিচ্ছেন, মাঝে মধ্যে সংলাপে বসছেন, বৈঠকে বসছেন। সর্বশেষ যেটা হয়েছে, দ্বিতীয় দফায় সংলাপে বসেছেন। আর কোথায় সংস্কার করতে হবে সেটা সরকারের নির্ণয় করার আগে যাদেরকে সংস্কার করতে হবে তারাই একটা বার্তা দিয়ে গেছেন। বিচার বিভাগে সংস্কার করতে হবে সেটা প্রধান বিচারপতি পালিয়ে গিয়ে জানিয়ে দিয়ে গেছেন। শিক্ষাঙ্গনগুলোতে সংস্কার করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অথবা কলেজের অধ্যক্ষগণ পালিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের উপরও সংস্কার দরকার আছে। তো এভাবে যদি আপনি তালিকা ধরেন, সেই ক্ষেত্রে বাইতুল মুকাররম মসজিদ সহ বিভিন্ন মসজিদও সংস্কার অত্যাবশ্যক হয়ে গেছে, তারা পালিয়ে গেছেন ইমাম অথবা মুয়াজ্জিন সাহেবরা। তো সেই ক্ষেত্রে এত লম্বা না করে তারা তো তাদের কাজ দিয়েই প্রমাণ করেছেন যে তারা সংস্কারের উপযুক্ত। তো সংস্কারের বাকি একটা অর্থ আছে মেরামত। আমাদের কুমিল্লা অঞ্চলে মেরামতের আবার একটু ভিন্ন অর্থ আছে, এটা অহরহ চলে। কেউ যদি বাড়াবাড়ি করে, অতিমাত্রায় উৎপাত করে, তখন বলা হয় ওকে একটু মেরামত করা দরকার। তো মেরামতের মধ্যে করা দরকার, হ্যাঁ, ইংরেজিতে সাইজ বলে, ঢাকার শিক্ষিত মানুষরা বলে। ওই মেরামতের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটারে বলে আচ্ছা মতো মেরামত, আর একটা বলে হালকা হালকা বা হালকার উপর ঝাপসা মেরামত। তো এখানে তারা যে কাজটা করে গেছেন, তাদেরকে কোন ফরম্যাটে কতটুকু মেরামত করতে হবে বা তারা নিজেরা মেরামত হবেন কিনা, সেটাও কিন্তু একটা সুযোগ আছে। যারা বিতাড়িত হয়েছেন ক্ষমতা থেকে, তাদের মধ্যে আজকে 2 বছর 2 মাস 2 দিন আজকের সময় পর্যন্ত তারা মেরামত হবেন বা সংস্কার হবেন ওই ধরনের কোনো আলামত কিন্তু আমরা দেখছি না। বরং তারা বলতে চাচ্ছেন চট করে আবার চলে আসবেন এক সময়, আর বাদ বাকিরা হুট করে আবার যা করার তা শুরু করবেন। এই চট করে আর হুট করে আর টুস করে ফেলে দেওয়ার এই যে প্রবণতাটা, তাতে তারা মেসেজ দিচ্ছেন যে তারা সংস্কার হওয়ার দরকার মনে করছেন না। বিএনপির দিক থেকে তারা 31টা দফা দিয়েছে আরও আগেই, ওগুলোর নাম হচ্ছে রাষ্ট্র মেরামত। তো ভিতর থেকে যখন সংস্কারের তাগিদ আসে, সেটা হচ্ছে যৌক্তিক সংস্কার। এই যে আমরা এখন পরিষ্কার করে কথা বলছি, আপনি অত্যন্ত সাহসের সাথে প্রশ্ন করছেন, আমরাও যদ্দূর কুলাই কথা বলি, এটা একটা সংস্কার। আর যে সংস্কার করতে হবে, বারবার করতে হবে, মানতে হবে বলছি, সেটাও তো একটা সংস্কার। এক সময় তো ওটা বলতে পারিনি, না বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো যদি বাইতুল মুকাররমের উদাহরণ আপনি ধরেন, খতিব সাহেব কিন্তু পরবর্তীতে আবার ফিরেছেন। তো ফিরে এসে ওনার কাজটা কী ছিল, যদি সংস্কারের চিন্তা থাকতো, উনি হয়তো বলে ফেলতে পারেন যে আমি কিছু গোলমাল করেছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অথবা এতটুকু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও কিন্তু হতো। তিনি সংঘর্ষ করেছেন মসজিদের ভিতরে। সংঘর্ষ করার পর ওনার প্রতিক্রিয়া আমরা পেয়েছি। উনি বলেছেন যে আমার দিকে শত শত জুতা ছোড়া হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটু আমার গায়ে পড়েনি। এই হচ্ছে ওনার সংস্কারের উপলব্ধি। তো সংস্কার আরোপ না করে যদি ভিতর থেকে আসে, সেটা হবে যৌক্তিক সংস্কার। তো যৌক্তিক জায়গা থেকে আমরা এই পর্যন্ত যেটা সেনাবাহিনীর কাছ থেকে একটু দেখেছি সংস্কার হওয়া, কোনো তাগিদ ছাড়া, কোনো চাপ ছাড়া তারা নিজেরা কিন্তু একটা সংস্কার হয়ে গেছেন। তারা তাদের আয়নাঘরের কথা স্বীকার করেছেন, গোপন রাখেননি, সেটা মোটামুটি সাফসুতর করেছেন। তো যেখানে ডিবি, ওখানে নাম হয়ে গেছে হারুন, পদের নাম নয়, যে নতুন হারুনও একজন আসছে, অর্থাৎ নামের বিপরীতে পদবি হয়ে গেছে। ভাতের হোটেলের মালিক। তো এখন মানুষ জিজ্ঞাসা করে যে নতুন হারুন কে আসছে ওখানে, অর্থাৎ নতুন প্রধান কে আসছে ওটা জিজ্ঞাসা করে না, যে এখানে নতুন হারুনটা কে। তো সেনাবাহিনীর দিক থেকে তারা একটা সংস্কারের অন্তত ছকে পড়েছে। এর পরবর্তীতে গতকাল বোধহয় আপনি খেয়াল করেছেন, আমাদের র্যাব থেকে বলা হয়েছে, যে কারণে বলা হয়ে থাকুক, এটাও আমি মনে করি সংস্কারের একটা অংশ, যে আমরাও এই গণ আন্দোলনে বা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি। সেটা তো একটা পজিটিভ দিক। কতটুকু সত্য বলেছেন আর কতটুকু দায়ে পড়ে বলেছেন, যেটা জাতীয় পার্টিও বলে,
যে আমরা সংস্কারের পক্ষে ছিলাম, কিছু তথ্য প্রমাণ হাজির করে জিজ্ঞাসা করলে বলে যে ফেসবুকে আছে, কমেন্টস করেছিলাম বা লাইক দিয়েছিলাম। অর্থাৎ এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। একটা ইশতেহার হোক, একটা চুক্তিনামা হোক বা একটা বোঝাপড়া হোক, অন্তত সংস্কারের আওতায় আনা। তো এই সরকার যেটা পারবে কমপ্লিট করতে পারবে না। 15 বছর 7 মাসের সিলেবাস, মাত্র 2 মাস 2 দিনে এই সিলেবাস শেষ করা সম্ভব নয়। হয়তো শর্ট কোর্স করতে হবে। তা শর্ট কোর্স করতে গেলে লং কোর্সের যদি কাজ শর্ট কোর্সে করি, ওই ক্ষেত্রে একটা শর্টকাট নির্বাচন, অর্থাৎ দিনে হোক আর রাতে হোক হলে হয়ে গেল। আচ্ছা, অথবা রিলিফে পাশ করিয়ে দিতে হবে, অথবা কন্ট্রোল রেটে পাশ করিয়ে দেয়া, আরও নানান পাশের বর্ণনা কিন্তু আমরা পেয়েছি এবার। আচ্ছা। তো সেটা যেন না হয়, আচ্ছা, কারণ পুলিশ লাগবে আপনার নির্বাচন করতে। এই পুলিশ কিন্তু দিনের ভোট রাতে করে অভ্যস্ত। এই পুলিশ বা এই সিভিল প্রশাসন তারা কিন্তু বিনা ভোটে বাক্সভর্তি করতে অভ্যস্ত। তো চট করে তাদেরকে বিদায় করাও সম্ভব না, কারণ তাদের এই অভ্যাস ত্যাগ করানোর জন্য একটু রিহার্সাল দরকার, একটু তালিম দরকার। তো এই সরকার অন্তত এই সূচনাটা করে যেতে পারে, বাকিটা ফলো আপ করবে অবশ্যই রাজনীতিবিদরা। পুলিশের কাছ থেকে যখন রিয়াকশন আসে তারা কিন্তু সবসময় বলে আপনারা শুধু পুলিশ নিয়েই আছেন, আপনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, অ্যাডমিন নিয়ে, তাদেরকে নিয়ে আপনারা খুব কথাবার্তা কম বলেন। জি, তাদের জায়গা থেকে তারা সেটা বলে, তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আঙ্গুলটা দেয়। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আবার ডাক্তারদের দিকেও দেয়, যে বিভিন্ন মেডিকেলের প্রিন্সিপালরা পালিয়েছেন। তারা আবার বলে যে সাংবাদিকরাও কিন্তু কম নয়, তারা এই সেন্সে দেন যে নির্বাচন সরাসরি পুলিশকে দিয়ে করানো হয়েছে, কিন্তু সাথে সাথে পুলিশের সাথে সাথে অ্যাডমিনকে দিয়েও করানো হয়েছে। আপনারা অ্যাডমিনকে ধরেন, স্কুল শিক্ষকরাও করেছেন নির্বাচনের সময়, স্কুল শিক্ষকরাও কিন্তু কর্মকর্তা, এটা তারা মাত্রাগত প্রিজাইডিং অফিসার। পার্থক্য আছে। হ্যাঁ, অর্থাৎ সবাই এখানে শরিক হয়েছেন, মোট কথা সেটা। রাইট, শরিক হয়েছেন, কোনো না কোনোভাবে শরিক হয়েছেন। আচ্ছা। কেউ ইচ্ছার বিরুদ্ধে হোক আর কেউ আগ্রহের কারণে হোক, সেটার একটা ফলাফল আমরা দেখছি। তো সংস্কার প্রশ্নে তখন আমাদের দিকে আঙ্গুল তোলা হয় যে আপনারাও তো পালিয়েছেন, মানে আপনাদের মধ্যে গোলমাল আছে। আচ্ছা, অর্থাৎ সর্বক্ষেত্রে এই যে চাপটা, এই চাপটাও একটা সংস্কার। এই যে তাগিদ দেয়া, প্রধান উপদেষ্টা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা একটু নির্ভয়ে সমালোচনা করেন, আচ্ছা, ত্রুটি দেখলে ধরিয়ে দিন। তো সেটা অন্যান্য সেক্টরও হয়েছে যে তারাও একটু সমালোচনা করে, একটু ত্রুটি ধরতে ধরতে সেটা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ধরে ফেলেছেন। আচ্ছা। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন ধরে ফেলেছেন, সেটা আবার মাত্রায় ছোট। এর আগে তো হাইকোর্টের মহামান্য বিচারপতি যা ইচ্ছা তা বলে ফেলেছেন। অর্থাৎ খুব নতুন কিছু যে হচ্ছে তা না, একটা রোগ অথবা একটা প্রবণতা অথবা একটা ভাইরাস, সেটার ফলো আপ কিন্তু চলছে। আচ্ছা, সেখানে একটা লাগাম টানা দরকার। আচ্ছা, আমরা একটু আসতে চাই জনাব রাজিকুজ্জামান রতন, যদি এইভাবে বলেন, আপনারা যখন ওনাদের সাথে বৈঠক করলেন রাজনৈতিক দল হিসেবে গিয়ে, তখন কি তারা মানে কোনো ধরনের প্রশংসা পাওয়ার যোগ্য এই ধরনের কোনো বিষয় কি আপনারা উল্লেখ করেছেন যে আপনারা এই দিকটা, এই কাজটা ভালো করেছেন? আমরা তাদেরকে একটা কথা বলেছি, সেটা হলো যে বহু বেদনা এবং বিক্ষোভের মধ্য দিয়ে যে পরিবর্তনটা হয়েছিল, সেই পরিবর্তনের পরে আপনাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে। আপনারা একটা সংকট সমাধানের জন্য এসেছেন, আপনাদের কাজের মধ্য দিয়ে নতুন সংকট যেন সৃষ্টি না হয়। 2 নম্বর হচ্ছে আপনারা অনেক বেদনার মধ্য দিয়ে আসছেন, আপনারা যেন আনন্দের সঙ্গে চলে যেতে পারেন। ফলে আপনাদের এমনভাবে আপনারা কাজটা করবেন যাতে মানুষ বলে যে একটা নির্বাচনবিহীন, একটা দুর্নীতিগ্রস্ত, একটা দমনপীড়নের সরকারের পরিবর্তে একটা গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা যাত্রা শুরু করেছিল। তারা বললেন যে আপনাদের এই কথাটার সঙ্গে আমরা একমত, আমরাও থাকতে চাই না, আমরা চাই এরকম একটা পরিস্থিতি হোক যাতে দেশে একটা শুভ সূচনা হয়। জি, তো এই কথাটা ছিল। আর প্রশংসা করার একটা বলবো যে একটা ধরন আছে। আমরা গত 15 বছর প্রশংসা করার ন্যাক্কারজনক কিছু ধরন দেখেছি। আমরা যে ধরনের রাজনীতি করি ওই ধরনের প্রশংসা করে নিজেকে ছোট করতে পারবো না। জি, যেমন এমনকি এই ক্ষেত্রে আপনারা সাংবাদিকদেরও আপনাদের একটা অংশ এত দক্ষতা অর্জন করেছিল যে তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে হয়তো এরকম বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রশ্ন করব না প্রশংসা করব। তার প্রশ্নগুলো প্রশংসা হয়ে যেত। অথবা আপনারা আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে মনে হয় আমরা আর পাচ্ছি না। এগুলো কিন্তু এটাও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ধরুন আপনার একটা ভালো গুণের কথা আমি যদি নাও বলি তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার দোষকে যদি আমি গুণ বলা শুরু করি তাহলে আপনি নিজেও ডুববেন, আপনার চারপাশের মানুষরাও ডুববে।
ঠিক তেমনি সরকারের চেয়ারে যখন কেউ থাকে, যতক্ষণ চেয়ারে ছিল না ততক্ষণ হয়তো অনেক কিছুর বাইরে ছিল, কিন্তু যখন সে চেয়ারে বসেছে তখন তাকে এইটা মেনে নিতেই হবে, তার প্রতিটি পদক্ষেপ সমালোচনার যোগ্য। এই পদক্ষেপটা জনগণের পক্ষে যাচ্ছে কি? যদি না যায়, জনগণের পক্ষের দল হিসেবে আমাদের দায়িত্ব সেটা সমালোচনা করা। ফলে এইটা আমরা তাদেরকে বলেছি, আমরা মনে করছি যে আমরা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে, আবার ঠিক একই কারণে আপনাদের প্রতি আমাদের একটা সতর্ক দৃষ্টিও আছে। কারণ এই সময় এই কতগুলো বিষয় আমরা একটু খেয়াল করেছি, কিছু কিছু ক্ষেত্রে কিছু পদায়ন আপনারা করেছেন, যে পদায়নগুলো বিতর্কের জন্ম দিয়েছে। জি, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে বা দ্রুততম সময়ে সিদ্ধান্ত পাল্টেছেন, সেটা আপনাদের অস্থির চিত্ততার বহিঃপ্রকাশ বলে মানুষ মনে করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কারো কারো যে কথাটা বলা উচিত নয় সে ধরনের কথা বলে একটা সমাজের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। ফলে খেয়াল রাখতে হবে, কাজ যত বেশি কথাটা তত সুনির্দিষ্ট যেন হয়। তা আমরা এইভাবে বলে আসছি। এই জন্যে কেউ কেউ খুব পপুলারলি এখন বলেন যে এই সরকারে যারা আছেন তারা যদি ফেরেশতাও হন, তারা এই সরকার থেকে আনন্দ চিত্তে যাবার কোনো সুযোগ নেই। সো আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে যারা ছিলেন, এই আলোচনা আপনারা শুনছিলেন এবং বিবেচনা আপনাদের হাতে। নিশ্চয়ই ভালো থাকবেন। শুভরাত্রি।